হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অভিষেক স্যার। আমি আজকে আমার প্রথম ক্লাস রেকর্ড করতে যাচ্ছি, যেটা থাকছে তোমাদের ত্রিপুরার ইতিহাস সম্পর্কে। তো আমরা সবাই জানি যে ত্রিপুরার মধ্যে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামসগুলো হয়, এই সমস্ত কম্পিটিটিভ এক্সামসে আমাদের ত্রিপুরার যে ইতিহাস, তার যে প্রশ্নের যে সংখ্যা বা তার যে ওয়েটেজ পরীক্ষার মধ্যে, এটা কিন্তু অনেকটাই বেশি। এটা বলার আর অপেক্ষা রাখে না। তো তার জন্য আমি আজকে তোমাদের এই যে ভ্যালুয়েবল যে ক্লাসগুলো ত্রিপুরার ইতিহাস সম্পর্কে, আমি এটা আমার প্রথম ক্লাস হতে চলেছে। আর ধীরে ধীরে আমরা ক্লাস ওয়াইজ আমরা ত্রিপুরার যত ইতিহাস রয়েছে আমরা সবগুলা কিন্তু এই সিরিজে কভার করে নেব। এটা আজকে হতে চলেছে আমার প্রথম ক্লাস। আর আজকে এই প্রথম ক্লাসের মধ্যে ত্রিপুরার আমাদের টোটাল রাজারা শাসন করেছেন, যেহেতু ত্রিপুরা ছিল একটা রাজন্য শাসিত রাজ্য। আর এই ত্রিপুরার মধ্যে প্রায় 180 থেকে 185 জন রাজা কিন্তু ত্রিপুরাটাকে তাদের শাসন কার্যে শাসিত করেছেন। তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার, 185 জন রাজা যদি শাসন করে থাকে প্রায়, তাহলে পরীক্ষার জন্য কি আমাদেরকে সবকিছুই শিখতে হবে? সবগুলা রাজার কার্যকাল বা ওনারা কি কি করেছে সবকিছু কি শিখতে হবে? আমি বলবো একদমই না। তুমি শুধু শিখবে সেই হাতে গোনা 20 থেকে 25 জন রাজার কার্যকলাপ, যেগুলা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা থাকবে, সেটা থাকবে স্বাধীনতার ঠিক পূর্বের দিক দিয়ে যেই বিশেষ করে 4 জন রাজা, তাদের বিষয়ে ভালো করে পড়তে হবে। কারণ ত্রিপুরার বেশিরভাগ এক্সামে তাদের মধ্যে থেকে কিন্তু বিশেষ করে প্রশ্ন বেশিরভাগ লক্ষ্য করা যায়। তারা কে কে? তারা হলো বীরচন্দ্র মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, রাধা কিশোর মাণিক্য আর বীরেন্দ্র কিশোর মাণিক্য। তাদের 4 জনের সম্পর্কে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, চলো তাহলে আমি আমাদের আজকে প্রথম ক্লাস শুরু করি। দেখো, তো আমরা যেহেতু ত্রিপুরার যে রাজরাজাদের বিষয়গুলো নিয়ে 180 থেকে 25 জনের প্রথম কথাই বললাম, যে এই সমস্ত রাজাদেরকে নিয়েই আমাদের ত্রিপুরার ইতিহাসটা বিশেষ করে কিন্তু গঠিত হয়েছে। এখন ওদের যেই শাসনকালের যে কার্যকলাপ, ওদের যারা যা যা ওনারা করে গেছেন, ওনারা তাদের শাসনকালে কি কি করেছেন ওনারা, এই সমস্ত জিনিসগুলো আমরা কোত্থেকে জানতে পারি? এটার একটাই মেইন সোর্স ত্রিপুরার মধ্যে রয়েছে, সেটাকে বলে, সেই বইটার নাম হলো কি, আশা করি তোমরা সবাই জানো, সেই বইটার নাম হলো রাজমালা। সেই বইটার নাম হলো রাজমালা। আর সেই রাজমালা থেকেই কিন্তু আমরা আমরা ত্রিপুরার যে সমস্ত রাজারা রয়েছে তাদের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। কোন সময়ে ওনারা কি কি করে গেছেন ত্রিপুরার জন্য, কোন রাজা কি করে গেছেন, এই সমস্ত কিছু কিন্তু আমরা রাজমালা থেকে কিন্তু ত্রিপুরার ইতিহাস সম্পর্কে সবকিছুই জানতে পারি। এবং এই যে রাজমালা বিষয়টা, এই রাজমালার বিষয়টা কিন্তু লিখিত হয়েছে কিন্তু মানে লেখা শুরু হয়েছে এই বইটা ধর্মমাণিক্য লেখক। ধর্মমাণিক্য আমাদের যে রাজা ছিলেন, ধর্মমাণিক্য ওয়ান, এরকম হবে দিয়ে এরকম ধর্মমাণিক্য ওয়ান। ওয়ান আছে মানে কি, ধর্মমাণিক্য টুও আছে। তো টুটা আমরা পরে পড়বো। তো ধর্মমাণিক্য যে ওয়ান, ওনার সময়কাল থেকে কিন্তু আমাদের রাজমালা যে বইটা, সেটা কিন্তু লেখা শুরু হয়েছিল। কি, ধর্মমাণিক্য ধর্মমাণিক্য ওয়ান, ওনার সময়কাল থেকে আমাদের রাজমালা কিন্তু লেখা শুরু হয়েছিল, ওনার পিরিয়ড থেকে বা ওনার তত্ত্বাবধানে। ঠিক আছে, তো নিয়ার অ্যাবাউট আরেকটা লিখে নিতে পারো, যে নিয়ার অ্যাবাউট 500 বছর পর্যন্ত, প্রায় প্রায় 500 500 বছর পর্যন্ত আমাদের এই রাজমালা কিন্তু বইটা কিন্তু লেখা হয়েছে। এটা কিন্তু প্রায় এক্সাক্ট কিন্তু ইয়ার না, এটা প্রায় 500 বছর পর্যন্ত আমাদের রাজমালা বইটা কিন্তু লেখা কন্টিনিউ চলতে থাকে। ঠিক আছে, তো এই বইটা থেকেই আমরা কিন্তু ত্রিপুরার যে 180 থেকে 85 জন রাজার কথা বললাম, তাদের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, চলো তাহলে এক এক করে শুরু করি আমাদের সিরিজ, আজকে প্রথম ক্লাস। চলো, তো আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি এখানে,
যে ত্রিপুরার যে আমাদের প্রথম রাজা, ত্রিপুরার প্রথম রাজা কে? আমাদের ত্রিপুরার প্রথম রাজা হলেন চ্যাংথুমফা। এখন আমি প্রথমে একটা কথা বলিনি, যে 180 থেকে 185 জন রাজার কথা আমি বললাম, সবগুলো পড়তে হবে না তাও বললাম, 20 থেকে 25 জনকে পড়লেই হবে। তো আমি কিন্তু এই 25 জনকে যে পড়াবো এটা কিন্তু ক্রোনোলজিক্যাল ওয়েতে কিন্তু থাকবে না, কারণ ক্রোনোলজিক্যাল ওয়েতে পড়তে গেলে একটু কষ্ট হয়ে যায়। তো তার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, জাস্ট ইম্পর্টেন্ট গুলোই লিখে রাখো। শুধু একটা কথাই মনে রাখবে, উনি হলেন ত্রিপুরার প্রথম রাজা, জাস্ট প্রথমটাকে আমরা ধরবো, বাকিগুলো উল্টো পাল্টো হতে পারে, কেউ আগে কেউ পরে, তো এটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো শিখছো কিনা। ঠিক আছে? তো ক্রোনোলজিক্যাল ওয়েতে এগুলো থাকবে না, জাস্ট প্রথম রাজার নামটা একটু দেখে নাও। ঠিক আছে? তো আমাদের প্রথম রাজার নাম কি? প্রথম রাজার নাম হলো চ্যাংথুমফা। এখন ওনার পিরিয়ড কত ছিল? 1400 থেকে 1431 পর্যন্ত। এখন তুমি অবশ্যই মনের মধ্যে সবারই একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, আমরা তো শুনেছি যে ত্রিপুরার রাজাদের টাইটেল থাকে বা সারনেম থাকে মাণিক্য বলে, কিরিট বিক্রম মাণিক্য, রাধা কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, সবাই মাণিক্য মাণিক্য মাণিক্য, কিন্তু ওনার নাম তো চ্যাংথুমফা, মানে ওই চাইনিজ বা কোরিয়ান লোক নাকি উনি? মনের মধ্যে তো একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু আগে আগে দেখো, পড়লে তোমরা বুঝে বুঝে যাবে কিন্তু। তো ফার্স্ট পয়েন্ট, ওনার নামে কি জানা যায়? হি ইজ দ্য ফার্স্ট কিং অফ ত্রিপুরা। উনি কে ছিলেন? উনি ছিলেন ত্রিপুরার প্রথম রাজা। কপি পেন নিয়ে বসো, যা যা করাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু নোট ডাউন করে নাও। আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা রাজার মধ্যে কিন্তু এই একটা দুটো তিনটে এরকম 3-4টে করেই কিন্তু পয়েন্ট করানো হয়েছে। মানে তার জন্য কি ওনারা এই 4টা কাজে কি করেছেন? একদমই না, ওনারা অনেক কাজ করেছেন, কিন্তু পরীক্ষার রিলেটেড যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট ওই রাজাদেরকে নিয়ে, সেই পয়েন্টগুলো শুধু আমি তোমাদেরকে করাবো, বাকিগুলো করার কোনো দরকার নেই। ঠিক আছে? চলো। তো এই যে চ্যাংতুমফা উনি কি ছিলেন? উনি ছিলেন ত্রিপুরার প্রথম রাজা, ফার্স্ট কিং অফ ত্রিপুরা। একটা পয়েন্ট হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট, ওনার ব্যাপারে কি জানা যায়? হি ইজ দ্য অনলি ওয়ান অ্যান্ড হি বট দ্য মানিক্য টাইটেল। তিনি ছিলেন প্রথম রাজা, এবং তিনি তো অবশ্যই ত্রিপুরার প্রথম রাজা, এবং তিনি সেই ব্যক্তি যিনি ত্রিপুরার মধ্যে প্রথম মানিক্য টাইটেলটাকে এনেছিলেন। এই যে আমরা বলি না রাধাকিশোর মানিক্য, এখন যে বললাম ওনার নাম তো ফা, মানিক্য কে আনলো? উনিই প্রথম ত্রিপুরার মধ্যে মানিক্য টাইটেলটা কিন্তু আনলেন। কে আনলেন? চ্যাংতুমফা। এবং পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ত্রিপুরার প্রথম রাজাকে, যদি চ্যাংতুমফা থাকে তাহলে চ্যাংতুমফাকে আনসার করবে, আর যদি মনে করো যে মহামানিক্য থাকে তাহলে মহামানিক্যকে আনসার করবে। দেখো, এই যে উনি মানিক্য টাইটেলটা আনার পর ওনার নামটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়? ওনার নাম হয়ে যায় হি ওয়াজ লেটার নোন এজ মহামানিক্য। যখন উনি প্রথম নাম কি ছিল ওর? চ্যাংতুমফা, আর এখন মানিক্য টাইটেলটা আসার পর ওর নাম কি হয়ে যায়? চেঞ্জ হয় মহামানিক্য। তো পরীক্ষার মধ্যে যদি প্রথম রাজার নাম আসে, যদি মহামানিক্য আসে তাহলে মহামানিক্য রাইট, আর যদি চ্যাংতুমফা আসে তাহলে চ্যাংতুমফাও টিক মার্ক তোমরা করে দেবে, কিন্তু দুইটা আনসারই কিন্তু কারেক্ট। ঠিক আছে? ভালো করে লক্ষ্য করে নেবে। আর ইনিই প্রথম রাজা যে ত্রিপুরার মধ্যে প্রথম মানিক্য টাইটেলটাকে এনেছিলেন। ঠিক আছে? চলো, তাহলে আমাদের ফার্স্ট রাজা এখানে কমপ্লিট। সেকেন্ডলি দেখি কি রয়েছে এখানে। সেকেন্ডলি আমাদের রয়েছে ধন্য মানিক্য। দেখো, এই যে আমাদের 2 নাম্বার, উনি কিন্তু দ্বিতীয় রাজা না, কিন্তু বারবার বলছি। তো উনি হলেন আমাদের ধন্য মানিক্য। তো ধন্য মানিক্য আমরা যদি পড়তে যাই, ধন্য মানিক্য কি হলো দেখো, ওনার পিরিয়ড কত ছিল? 1400। তো আমরা সেকেন্ডলি কি দেখতে পারি? দেখো, ধন্য মানিক্য যেহেতু বলেছি বারবার উনি দ্বিতীয় রাজা না, তাহলে উনি 1431 থেকে কিন্তু শুরু করতে পারেন না। এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা এটাকে কারেকশন করে নাও। ওনার পিরিয়ডটা হবে 1490 থেকে 1515 পর্যন্ত। ঠিক আছে? ওনার পিরিয়ডটা তোমরা একটু কারেকশন করে নাও। চলো, তো ওনার ব্যাপারে প্রথমে কি জানা যায়? হি ওয়াজ নোন অ্যাজ ত্রিপুরেন্দ্র বিজেন্দ্র। উনি ত্রিপুরার একমাত্র রাজা যিনি কি নামে পরিচিত? ত্রিপুরেন্দ্র অ্যান্ড বিজেন্দ্র। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কিন্তু যে ত্রিপুরার কোন রাজা ত্রিপুরেন্দ্র বিজেন্দ্র নামে পরিচিত? তোমরা কিন্তু বলতে পারো কি তখন? ধন্য মাণিক্য হলো ত্রিপুরার ত্রিপুরেন্দ্র অ্যান্ড বিজেন্দ্র নামে পরিচিত। দেখো আর কি বলেছেন উনি? বিল্ড ত্রিপুরেশ্বরী টেম্পল
খুবই ইম্পর্টেন্ট এটা, যে ত্রিপুরা সুন্দরী যে টেম্পল আমরা যে আদর করে মাতাবাড়ি বলে থাকি, উদয়পুরের মাতাবাড়ি, তো এই ত্রিপুরেশ্বরী টেম্পলটাও কিন্তু ধন্যমাণিক্য কিন্তু বানিয়েছেন। কত সালে বানিয়েছেন? 1501 সালে। সালটাও কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে? চলো, থার্ডলি কি জানা যায়? হি কনস্ট্রাক্টেড কমলা সাগর এট কসবা কালীবাড়ি। কমলা সাগর আমরা সবাই জানি কসবা কালীবাড়ির ঠিক নিচটার দিকে কিন্তু বাংলাদেশের বর্ডারের ঠিক সঙ্গে কমলা সাগর নামে একটা খুবই বড় লেক রয়েছে। এই লেকটা কে বানিয়েছেন? ধন্যমাণিক্য কিন্তু বানিয়েছেন, ঠিক আছে? আর লাস্টলি ওনার সম্পর্কে কি জানা যায়? আরেকটা ইম্পর্টেন্ট থিংস, হি এক্সকেভেটেড ধর্মসাগর লেক। সবাইকে বলে দিচ্ছি যে এক্সকেভেটেড মানে হলো খনন করা। উনি ধর্মসাগর যে লেক রয়েছে একটা বড় ত্রিপুরার মধ্যে, এই ধর্মসাগর লেকটাও কিন্তু উনি খনন করেছেন, ঠিক আছে? চলো, তো থার্ডলি আমরা যেই রাজার কথা পড়বো উনি হলেন রত্ন ফা। উনি হলেন রত্ন ফা। ওনার পিরিয়ডটা কত? ওনার ওই চ্যাংতুং ফার মতো কিন্তু রত্ন ফা উনি 1462 থেকে 1480। ওনার পিরিয়ডটা কত? 1462 থেকে 1480। এখন দেখো উনি কি করেছেন। উনি বিশেষ করে আগে এটা বলিনি যে রত্ন ফা তো ওনার নাম ছিল, কিন্তু মাণিক্য টাইটেল আনার পর চেংতুং ফা কিন্তু মহামাণিক্য হয়ে গেছে। আর তোমার রত্ন ফা ওনার নামটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? লিখে নাও তোমরা, রত্ন মাণিক্য। রত্নমাণিক্য 1। ওনার নামটা কি হয়ে যায়? রত্নমাণিক্য কিন্তু 2 আছে, তার জন্য এটা লিখে নাও। ওনার নাম কি হয়ে যায় পরে? রত্নমাণিক্য 1 হয়ে যায়। আর ওনার পিরিয়ডটা কত? 1462 থেকে 1480, ঠিক আছে? চলো, তো এখন দেখি যে উনি কি করলেন। উনি করলেন কি? হি বট কালী ইমেজ। উনি কালী ঠাকুরের একটা মূর্তি নিয়ে আসলেন। কোথা থেকে? উনি নিয়ে আসলেন এটা বেনারস থেকে। বেনারস থেকে উনি নিয়ে আসলেন এবং সেট আপ ইট, এটাকে স্থাপন করলেন। কোথায় স্থাপন করলেন? কুমিল্লাতে। আর আমরা সবাই জানি কুমিল্লা কোথায়? কুমিল্লা হলো বাংলাদেশে। সেই বেনারস থেকে কালী মূর্তিটাকে নিয়ে এসে কুমিল্লার মানে বাংলাদেশের কুমিল্লাতে উনি এটা স্থাপন করলেন কিন্তু, ঠিক আছে? তো এটা হলো ওনার নামে ফার্স্ট থিং। আরেকটা বিষয় ওনার নামে একটা লেখা নেই, এটা পয়েন্ট আউট করে তোমরা লিখে নাও। আরেকটা পয়েন্ট হলো উনি আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু কয়েন এজ সিস্টেমটা চালু করেছেন। কয়েন এজ সিস্টেম বলতে কিরকম? এই যে ত্রিপুরার মধ্যে যে মুদ্রার প্রচলন, ঠিক আছে, মুদ্রার প্রচলন কিন্তু এই রত্নফা বা রত্নমাণিক্য 1 কিন্তু এইটা করেছেন। হি স্টার্টেড, লিখে নাও তোমরা, হি স্টার্টেড কয়েন এজ সিস্টেম। কয়েনেজ সিস্টেম, হি স্টার্টেড কয়েনেজ সিস্টেম। কয়েনেজ সিস্টেম বলতে কি, ত্রিপুরার মধ্যে তো আগে বিশেষ করে মুদ্রা চলতো না। আর আমরা সবাই জানি যে প্রাচীনকালে কি চলতো? বার্টার সিস্টেম চলতো বা বিনিময় প্রথা চলতো, মানে কোনো কিছু জিনিস দিয়ে কোনো কিছু জিনিস নেওয়া। কিন্তু ত্রিপুরার মধ্যে কিন্তু প্রথম তিনি রত্নফা বা রত্নমাণিক্য 1 কিন্তু প্রথম মুদ্রার প্রচলন করান, ঠিক আছে? তো উনি গেল আমাদের 3 নম্বর রাজা। বারবার বলছি এগুলা কিন্তু ক্রোনোলজিক্যাল ওয়েতে না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু পড়বো, ঠিক আছে? তোমরা কিন্তু আবার ভেবে ভেবে বসো না যে উনি 3 নম্বরই রাজা, ঠিক আছে? চলো, তো ফিফথ জায়গায় আমরা ফোর্থ জায়গায় আমরা তাকে পড়বো। উনি হলেন অমর মাণিক্য। এখন অমর মাণিক্যের টাইম পিরিয়ডটা কত? অমর মাণিক্যের টাইম পিরিয়ডটা হলো 1577 থেকে 1586, ঠিক আছে? এখন অমর মাণিক্যের ব্যাপারে আমরা কি কি জানতে পারি? দেখো কি বললেন, হি বিল্ড অমর সাগর এট অমরপুর। আমরা সবাই জানি যে গোমতী ডিস্ট্রিক্টের একটি গুরুত্বপূর্ণ সাব ডিভিশন হলো অমরপুর। আর সেই অমরপুরের মধ্যে কিন্তু অমর সাগর নামে খুবই বিশাল একটি লেক রয়েছে। আর এই লেকটাই কিন্তু কে বানিয়েছেন? অমর মাণিক্য, ঠিক আছে? চলো, থার্ডলি কি দেখতে পাই যেটা খুবই 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হলো কি মুকুট রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর বেসড অন হিম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে মুকুট লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ মুকুট। এই মুকুটটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর
অমর মানিক্যের উপর ভিত্তি করে বা ওনার উপর বেস করে কিন্তু এই মুকুট কাব্যগ্রন্থটা কিন্তু তিনি রচনা করেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোয়েশ্চেন। ঠিক আছে, আরেকটা ছোট্ট একটা পয়েন্ট দেখে রাখতে পারো তোমরা কি, হি ডাইড বাই টেকিং পয়জন, উনি কি বিষ নেওয়ার ফলে মারা গেছেন। প্রশ্ন আসতে পারে, একটা আসতেও পারে যে ত্রিপুরার কোন রাজা বিষ নেওয়ার ফলে মারা গেছেন। উনি কে? উনি হলেন অমর মাণিক্য। ঠিক আছে, চলো। তো আজকে আমাদের সর্বশেষ রাজাকে গোবিন্দ মাণিক্য। এখন দেখো আজকে আমাদের সর্বশেষ রাজাকে গোবিন্দ মাণিক্য। ওনার পিরিয়ডটা দেখো, সবগুলো রাজার পিরিয়ড কিন্তু সিঙ্গেল পিরিয়ড। ঠিক আছে, কিন্তু তুমি গোবিন্দ মাণিক্য আসলে দেখতে পারবে যে ওনার দুইটা পিরিয়ড। তুমি বলতে পারো যে এটা তো কনফিউশন, এটা কেন স্যার? তো উনি দুইবার ওনার শাসন কার্য চালিয়েছিলেন কিন্তু ত্রিপুরার মধ্যে। ফার্স্ট চালিয়েছিলেন 1660 থেকে 1661, এটা ছিল তার ফার্স্ট পিরিয়ড। আর তার সেকেন্ড পিরিয়ড ছিল 1666 থেকে 1676। ঠিক আছে, এটা হলো ওনার সেকেন্ড পিরিয়ড। তো উনি দুইটা পিরিয়ডে করেছেন গোবিন্দ মাণিক্য, সবাই জানলে। আর ওনার ব্যাপারে ফার্স্ট কি জানা যায়, উনি কি বিল্ড ভুবনেশ্বরী টেম্পল। উনি কি করলেন, আমাদের ভুবনেশ্বরী যে টেম্পল রয়েছে কোথায়, উদয়পুরে, এই ভুবনেশ্বরী টেম্পলটা কিন্তু কে তৈরি করেছেন? গোবিন্দ মাণিক্য। সবসময় মনে রাখবে কিন্তু। ঠিক আছে, আর ওনার স্ত্রীর নাম কি? ওনার স্ত্রীর নাম হলো গুণবতী। ওনার স্ত্রীর নাম কি? গুণবতী। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং এটার সঙ্গে আমি কেন বলেছি এটা, এখানে আসলে দেখতে পারবে যে হি বিল্ড গুণবতী গ্রুপ অফ টেম্পলস। উনি ওনার স্ত্রীর নামে এক গ্রুপ অফ টেম্পল, মানে দুই তিনটা টেম্পল উনি বানিয়েছেন একই সঙ্গে। এটা কোথায় অবস্থিত? এটাও সেম ভুবনেশ্বরী টেম্পলের সঙ্গেই এটা গুণবতী গ্রুপ অফ টেম্পলও কিন্তু উদয়পুরে অবস্থিত। এটা উনি ওনার স্ত্রীর নামে কিন্তু বানিয়েছেন। কে বানিয়েছেন? গোবিন্দ মাণিক্য। ঠিক আছে, আর এটা কবে বানিয়েছিল? নিয়ার অ্যাবাউট লিখে রাখতে পারো 1668 খ্রিস্টাব্দে বা সালে। ঠিক আছে, আর এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে রাজর্ষি অ্যান্ড বিসর্জন রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর বেসড অন ভুবনেশ্বরী টেম্পল। রবীন্দ্রনাথ ঠাকুর যে লেখা দুইটা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, যেটা হলো রাজর্ষি এর বিসর্জন। সেই রাজর্ষি এর বিসর্জন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কার উপর ভিত্তি করে লিখেছেন? এটা কিন্তু আমাদের ত্রিপুরার যে ভুবনেশ্বরী টেম্পল রয়েছে, যেটা গোবিন্দ মাণিক্যর দ্বারা তৈরি, সেই ভুবনেশ্বরী টেম্পলের উপর ভিত্তি করে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইটা কাব্যগ্রন্থ কিন্তু তিনি রচনা করেছেন। বারবার বলছি, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, দেখে রাখবে। ঠিক আছে, আর লাস্ট পয়েন্ট হলো রবীন্দ্রনাথ ঠাকুর গেভ হিম দ্য টাইটেল অফ রাজর্ষি। রবীন্দ্রনাথ ঠাকুর ও আমাদের গোবিন্দ মাণিক্য রাজাকে উনি রাজর্ষি টাইটেলটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে দিয়েছিলেন। ঠিক আছে, তো আজকে আমাদের ত্রিপুরার ইতিহাসের ক্লাস, প্রথম যে সিরিজ বা এই সিরিজের প্রথম ক্লাস আজকে এখানে সমাপ্ত হলো। নেক্সট ক্লাসের মধ্যে আমরা কিন্তু আরো অন্যান্য যে আমি বললাম যে 20 থেকে 25 জন রাজাকে আমরা পড়বো, এই অন্যান্য রাজাদেরকে নিয়ে কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। ঠিক আছে, তো তোমরা পরের ক্লাসগুলিতে কিন্তু অবশ্যই চোখ রাখবে। ধন্যবাদ।